ওয়েলকাম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। দেখো, এখন কিন্তু বর্তমানে এনটিপিসি পরীক্ষা চলছে, ঠিক আছে। আর আরআরবি এনটিপিসি এমনই একটা পরীক্ষা যেগুলো আগের শিফট থেকে কিন্তু পরের শিফটে তোমার হুবাহু একদম কমন চলে আসে, একদম সেম টু সেম কমন চলে আসে। দেখো, আজকে হচ্ছে 10 তারিখ আর 5 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে। তো এই 5 দিনে যতগুলো শিফটের পরীক্ষা হয়েছে সমস্তগুলোই কিন্তু আমি অ্যানালাইসিস করে দিয়েছি, আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, ঠিক আছে। সেগুলো তোমরা গিয়ে দেখে নাও, তোমাদের পরবর্তীতে যদি পরীক্ষা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে খুবই উপকারী হবে তোমরা। এবং আজকে হচ্ছে 10 তারিখ, আর আজকে 10 তারিখে 1, 2, 3 তিনটে শিফটে পরীক্ষা হয়েছে। তিনটে শিফটের পরীক্ষার সমস্ত কোশ্চেন টোটাল 120টা কোশ্চেন নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি, যাতে পরবর্তীকালে তোমরা 13 তারিখ হোক, 12 তারিখ হোক, 21 তারিখ হোক, 17 তারিখ হোক, যাদের পরীক্ষা আছে তারা কিন্তু এইসব ভিডিওগুলো দেখে বিশাল একটা বেনিফিট পেয়ে যাবে তোমরা। তাই অবশ্যই ভিডিওটা, যেহেতু তোমার 120টা কোশ্চেন এখানে আলোচনা করা হয়েছে, সেহেতু তোমার ভিডিওর লেন্থটা অনেকটা বড় হবে। তো তোমরা অবশ্যই ধৈর্য ধরে মন দিয়ে ভিডিওটা দেখো, পরবর্তীকালে তোমাদের ভীষণ কাজে লাগবে। তো আজকে প্রথম কোশ্চেন কী ছিল দেখো, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কোনো প্রেজেন্টেশন যদি আমরা সংরক্ষণ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? CTRL+A, CTRL+S, CTRL+V, CTRL+V। তো এটার জন্য সঠিক উত্তর হবে CTRL+S। এটার জন্য আমরা কোনো কিছু সেভ করতে, সংরক্ষণ অর্থাৎ সেভ, কোনো কিছু একটা প্রজেক্ট বানালাম বা যাই কিছু করলাম সেটাকে সেভ করার জন্য আমরা CTRL+S টিপলে সেটা সেভ হয়ে যাবে। CTRL+V সমান করলে সেটা পেস্ট হয়ে যাবে। আর CTRL+ যদি C আমরা করি তাহলে সেটা কপি হয়ে যাবে। উৎকল ভারতবর্ষের কোন অংশ অবস্থিত? শুনেছো তোমরা যারা জনগণমন অধিক করেছে, উৎকল বঙ্গ শুনেছো অবশ্যই নাম তোমরা। তো দেখো, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত, উত্তর ভারত নাকি পূর্ব ভারত? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে পূর্ব ভারত। ব্যাখ্যাটা কী বলছে, উৎকল ভারতের পূর্ব অংশ অবস্থিত, এটি ওড়িশা রাজ্যের উপকূল সমভূমির একটি অংশ। প্রাচীনকালে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত এই ওড়িশার নাম ছিল কিন্তু উৎকল। এই নাম অনুসারেই জনগণমনতে উৎকল বিজয়তা নামে দেখা যায়। দেখছো, এই যদি আমরা দেখি তো এই জায়গাটাকে বলা হয় উৎকল, কারণ ওড়িশার আগের নাম ছিল উৎকল আর এই জায়গাটাকেই বলা হচ্ছে বর্তমানে উৎকল। পরবর্তী প্রশ্ন দেখো, মোখারি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিল? তো এটার জন্য সঠিক হয়ে যাবে ঈশান বর্মা। দেখো, ঈশান বর্মাকে মোখারি রাজবংশের একজন বিশিষ্ট এবং প্রতিষ্ঠাতা শাসক হিসাবে বিবেচনা করা হয়, কারণ যিনি মগধের গুপ্তদের থেকে স্বাধীনতার ক্ষমতার প্রতিষ্ঠান করেছিলেন। মোখারি রাজবংশ ছিল উত্তর ভারতে গুপ্তদের পরবর্তী পিরিয়ডে একটা উল্লেখযোগ্য রাজবংশ, যারা মূলত তাদের রাজধানী কন্যাকুব্জ থেকে, যেটা বর্তমানে কনৌজ, সেখান থেকে গাঙ্গেয় সমভূমি শাসন করতো, ঠিক আছে। তারা প্রথমে গুপ্ত এবং পরে বর্ধনদের অধীনে সামন্ত হিসাবেও কাজ করত। খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে তারা স্বাধীনতা প্রতিষ্ঠা করে এবং তাদের নিজস্ব একটা যে বংশ, রাজবংশ প্রতিষ্ঠা তারা করে। মৌখিরা 6 প্রজন্মেরও বেশি সময় ধরে শাসন করেছিল, যা এই অঞ্চলের রাজনৈতিক ও সাংস্কৃতিক ভূদৃশ্যকে প্রভাবিত করেছিল। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীর দিকে গৌড় রাজ্যের শাসক শশাঙ্ক কনৌজ গ্রহবর্মনকে হত্যা করেন। তারপর মৌখরি রাজবংশ খ্রিস্টপূর্ব শতাব্দীর দিকে গড়ে উঠেছিল, যারা পূর্ব ভারতে গুপ্ত ও রাজবর্ধন বংশের অধীনে তারা কিন্তু সামন্ত হিসেবে কাজ করেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মানব পাচার নিষিদ্ধ? এটার জন্য সঠিক উত্তর হবে ধারা 23 নম্বর, মানব পাচারের সাথে নিষিদ্ধ আছে। দেখো, এবং জোরপূর্বক শ্রম নিষিদ্ধ। ব্যাখ্যা দেখো, অনুচ্ছেদ 23 স্পষ্টভাবে মানব পাচার, দাসত্ব এবং জোরপূর্বক শ্রম নিষিদ্ধ। অনুচ্ছেদ 14 ও অনুচ্ছেদ 24 কী বলছে, যে 14 বছরের কম বয়সী শিশুকে কোনো কারখানা বা বিপজ্জনক কোনো কাজে নিয়োগ করা যাবে না। অনুচ্ছেদ 21 জীবনের অধিকার দেয়। এবং অনুচ্ছেদ 22 গ্রেপ্তারের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করে, অর্থাৎ তোমাকে গ্রেপ্তার করলে তাকে 24 ঘন্টার মধ্যে যে কোর্টের মধ্যে আপিল বা হাজির করতে হবে, এটা কিন্তু তোমার 21-22 এই বলা আছে। পরের প্রশ্ন, শব্দ কোন ধরনের তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, নাকি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, নাকি স্থির তরঙ্গ? তো শব্দ এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। দেখো, শব্দ হলো একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ যেখানে কণাগুলো দোলন দিক থেকে তরঙ্গের বিস্তারের দিকে সমান্তরাল হয়। এটি মধ্যমের সংকোচন ও বিরলের বিভাজন আকারে ভ্রমণ করে। পরবর্তী প্রশ্ন দেখো, তাহি-ই-বাহো ঐতিহাসিক দলিলটি কোন স্থানের সঙ্গে সম্পর্কিত? আগ্রা, গুজরাট, কনৌজ, দিল্লি? তো এর জন্য সঠিক উত্তর হবে কনৌজ। দেখো, তাহি-ই-বাহো হলো একটি প্রশাসনিক হিসাবরক্ষক দলিল যা কনৌজ অঞ্চলের সাথে সম্পর্কিত। এটি ঐতিহাসিকভাবে ভূমি হিসাবরক্ষক এবং রাজস্ব রেকর্ডের জন্য ব্যবহার করা হতো। পরের প্রশ্ন দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে,
অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরে উন্মোচিত রামলালার মূর্তিটি কোন ভাস্কর তৈরি করেছে? রাম সুতার, অরুণ যোগীরাজ, সুদর্শন পট্টনায়ক, বিজয় যোশী। তো এটার জন্য সঠিক উত্তর হবে অরুণ যোগীরাজ। রামলালার বিশাল মূর্তিটি তৈরি করেছেন মহীশূর অর্থাৎ কর্ণাটকের বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ। তিনি অনেক জাতীয় স্মৃতিস্তম্ভের মূর্তির জন্য বিখ্যাত। অর্থাৎ বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা সূচক অর্থাৎ প্রেস ফ্রিডমে ইন্ডিয়ার র্যাঙ্ক কত রয়েছে? 142, 159, 151 নাকি 126? তো দেখো এটা আমাদের জন্য খুবই খারাপ একটা ব্যাপার, যেখানে আমাদের বলা হয় নিউজ, যাকে বলা হয় দেশের ফোর্থ পিলার, সেই রকম একটা ইম্পর্টেন্ট জিনিসের র্যাঙ্ক প্রচুর, তুমি শুনলে তোমার মাথা ঘুরে যাবে। দেখো প্যারিস ভিত্তিক আন্তর্জাতিক এনজিও রিপোর্টার্স উদাইট বাইটস ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025 প্রকাশ করেছে। এই প্রকাশে এই সূচকে দেখো 180টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে 151তম, আর গত বছরের র্যাঙ্ক ছিল 159তম। তো ভাবতে পারছো 100টা যেখানে, তো ভেবে দেখো যেখানে 180টি টোটাল দেশ রয়েছে তার মধ্যে আমাদের র্যাঙ্ক হচ্ছে 151, তার মানে কত দূর, 1-2 যারা আছে তাদের অবস্থা কী ভাবো। আর আমাদের দেশের যেখানে এই রকম অবস্থা, সেখানে মিডিয়াতে তুমি দেখো তো অন্যরকমই তাদের একটা ক্রেজ চলবে। তো দেখো 1 নম্বরে রয়েছে হচ্ছে নরওয়ে, ব্রিটেনের রয়েছে 20 নম্বর, আমেরিকা রয়েছে 57, আর ইসরায়েল রয়েছে 112, আর ভারত রয়েছে 151। তো এখানে মনে রাখতে তোমাকে যেটা হবে সেটা হচ্ছে ভারতের 151, আর তোমাকে যেটা মনে রাখতেই হবে সেটা হচ্ছে নরওয়ে 1 নম্বরে রয়েছে কিন্তু র্যাঙ্কিংয়ে। এটা আমি আগের দিনও বলেছিলাম, যে কোনো ক্ষেত্রে তোমার র্যাঙ্কিং যদি পড়ো তাহলে সেক্ষেত্রে তুমি দেখবে সেটার ফার্স্ট র্যাঙ্কিংয়ে কে রয়েছে আর ইন্ডিয়ার র্যাঙ্কটা কত আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতনাট্যম নৃত্যের চূড়ান্ত পর্যায় কী? অর্থাৎ ভারতনাট্যম পরিবেশের শেষ পর্যায় কোনটা? উত্তর হচ্ছে তিলানা। দেখো ভারতনাট্যম নৃত্যের শেষ পর্যায় হলো তিল্লানা, যা ছন্দ এবং নড়াচড়ার একটি প্রাণবন্ত প্রদর্শন। এটি নৃত্যের সবচেয়ে প্রাণবন্ত এবং উদযাপনের একটা অংশ। পরবর্তী প্রশ্ন দেখো, প্লুটোনিয়ামের সাথে একটি অস্বাভাবিক ধাতু কোথায় পাওয়া যায়? দেখো সমুদ্রপৃষ্ঠের নিচে, কয়লা জমায়, নাকি আগ্নেয়গিরি অঞ্চলে, নাকি মরুভূমির মাটিতে। তো এটার জন্য সঠিক উত্তর হবে সমুদ্রের নিচে। কারণ দেখো কী বলছে, কিছু বিরল তেজস্ক্রিয় ধাতু যেমন প্লুটোনিয়াম সাথে সম্পর্কিত উপাদান সমুদ্রপৃষ্ঠের নিচে এবং গভীর সমুদ্রে কিছু খনিজের সঙ্গে মিশ্রিত অবস্থায় পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন করো, নিম্নলিখিত পরিবহনের কোন পদ্ধতি প্রতি টন কিলোমিটারে সবথেকে কম কার্বন ডাইঅক্সাইড নির্গত করে? এটাতে তুমি একটু মাথা খাটাও তাহলে কিন্তু এই কোশ্চেনটা তুমি আনসার দিতে পারো। দেখো বিমান, সড়কযান, ট্রেন, না জাহাজ বা সমুদ্র পরিবহন। এটা তুমি দেখো বিমান, এটার ক্ষেত্রে প্রচুর পরিমাণে CO2 নির্গত হয়, সড়কযানের ক্ষেত্রেও প্রচুর নির্গত হয়, ট্রেনের ক্ষেত্রেও বর্তমানে এখন হচ্ছে না কিন্তু হতো, ঠিক আছে। তো প্রতি টন কিলোমিটারে ভিত্তিতে জাহাজ চলাচল সবচেয়ে কম কার্বন নির্গত করে, তারপর রেল, তারপর সড়ক এবং বিমান বহন সবথেকে বেশি, যা পরিবেশগত একটা পরিমাপের আদর্শ উপায়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের লোকপাল ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, সুইডেন, ব্রিটেন, নাকি ডেনমার্ক। তো এটার জন্য সঠিক উত্তর হবে ডেনমার্ক। দেখো নয়াপাল ধারণাটি ডেনমার্কের নয়াপাল থেকে উদ্ভূত হয়েছে। নয়াপাল ব্যবস্থা অর্থাৎ একটি লোকপাল, এটি স্বাধীন প্রতিষ্ঠান যা সরকারের বিরুদ্ধে জনগণকে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি অবিনাশ জামওয়াল 2025 সালে বিশ্ব বক্সিং কাপে কোন ওজন বিভাগে রৌপ্য জিতেছেন? 60 কেজি, 65 কেজি, 70 কেজি, নাকি 75 কেজি। তো এটার জন্য সঠিক উত্তর হবে অবিনাশ জামওয়াল বিশ্ব বক্সিং কাপে 25 কেজি ওজন শ্রেণীতে রৌপ্য পদক জিতেছেন, অর্থাৎ সিলভার। ফাইনালে হেরে গেলেও সেমিফাইনালে তিনি ইতালির বক্সারকে পরাজিত করেছিলেন। পরের প্রশ্ন কী ছিল দেখো, MS এক্সেলে নতুন একটা ফাইল খুলতে হলে প্রথমে কোন ট্যাবটাকে তোমাকে ক্লিক করতে হবে? হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ফাইল ট্যাব, নাকি ভিউ ট্যাব। তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে তোমার ফাইল ট্যাব।